সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে আমি জয়কুমার দে স্বাগতম জানাচ্ছি। আমার আসতে একটু বিলম্ব হয়, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আমরা গত ক্লাসে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ ওই চ্যাপ্টারটি শেষ করেছিলাম, অষ্টম অধ্যায় ছিল যেটি আমাদের। আজকে আমরা নতুন একটি অধ্যায় আলোচনা করব। আমাদের বইতে যে অধ্যায়গুলো আছে তার মধ্য থেকে যে অধ্যায়গুলো থেকে নিশ্চিত প্রশ্ন হতে পারে আমরা সবসময় সেই অধ্যায়গুলোকেই প্রাধান্য দিয়ে থাকি বা প্রায়োরিটি দিয়ে থাকি, যেন আমাদের নম্বরটা নিশ্চিত হয়। তো সেই ক্ষেত্রে আসলে এখন যে প্রশ্নের মানবন্টন, আমাদের যে কোশ্চেন প্যাটার্ন, সেখানে দেখা যায় যে ক বিভাগ থেকে বাধ্যতামূলক দুটি প্রশ্ন থাকে এবং খ বিভাগ থেকে 9টি প্রশ্ন থাকে, যার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে ক বিভাগের যে বাধ্যতামূলক চ্যাপ্টারটি সেটি আর্থিক বিবরণী আমরা জানি। তো এই আর্থিক বিবরণী একটি অধ্যায় বাদ দিলে প্রথম পত্রে আমাদের অধ্যায় বাকি থাকে 9টি। আবার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেখানেও বাধ্যতামূলক আর্থিক বিবরণী, সেখানেও যদি আমরা ওই অধ্যায়টি বাদ দিই ক বিভাগের জন্য, তাহলে খ বিভাগের জন্য আমাদের অধ্যায় বাকি থাকে 9টি। তো প্রথম পত্রের ক্ষেত্রে এই দ্বিতীয় মানে খ বিভাগের যে 9টি অধ্যায়, সেই 9টি অধ্যায়ের মধ্যে আবার হিসাব বিজ্ঞানের নীতিমালা নামক যে পঞ্চম অধ্যায়টি আমাদের, সেখানে কোনো অঙ্ক নেই, সেখান থেকে কোনো অঙ্ক আসে না, সেটা শুধুমাত্র নীতিমালা, থিওরিটিক্যাল একটা অধ্যায়। তো সেই হিসাবে সেই অধ্যায়টিকেও যদি আমরা বাদ দিই, তাহলে খ বিভাগের জন্য অধ্যায় থাকলো আসলে 8টি। তো বোর্ডের যে কোশ্চেন প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী বা হিসাব বিজ্ঞানের যে প্রশ্নপত্র সেই কাঠামো অনুযায়ী আমরা আসলে দেখি যে খ বিভাগ থেকে 9টি প্রশ্ন আসে। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু দেখো ভেবে যে 9টি প্রশ্নের জন্য আমাদের বরাদ্দ থাকছে তখন 8টি অধ্যায় প্রথম পত্রের ক্ষেত্রে, এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বরাদ্দ থাকছে 9টি অধ্যায় 9টি অঙ্কের জন্য খ বিভাগে। তাহলে আমরা এইটুকু ধারণা করতে পারি, আমাদের এইটুকু অ্যাজাম্পশন আসলে আমরা করতে পারি যে 9টি অধ্যায় যদি বরাদ্দ থাকে আর 9টি প্রশ্ন যদি করতে হয় প্রশ্নকর্তাকে, তাহলে স্বভাবতই সে হয়তোবা প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দিবে। তো প্রথম পত্রের ক্ষেত্রে অঙ্ক দিতে হচ্ছে 9টি, অধ্যায় হাতে আছে 8টি, তাহলে স্বভাবতই প্রশ্নকর্তা হয়তোবা 8টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন দিবে এবং কোনো একটি অধ্যায় থেকে তাকে হয়তো 2টি প্রশ্ন দিতে হবে। অর্থাৎ আমরা আমাদের কমন সেন্স থেকে যদি চিন্তা করি, তাহলে কিন্তু ব্যাপারটি এরকমই দাঁড়ায় যে প্রতিটি অধ্যায় থেকেই কিন্তু আসলে একটি করে অঙ্ক থাকছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা একটু দুর্বল শিক্ষার্থী আছি, অর্থাৎ যারা আমরা একটু পিছিয়ে আছি, হয়তো এখন পর্যন্ত আমরা সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারিনি, তাদের জন্য আমার একটি পরামর্শ হচ্ছে যে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে 9টি অঙ্ক থেকে খ বিভাগের তোমাকে আনসার করতে হচ্ছে 5টি, এবং যদি প্রতিটি চ্যাপ্টার থেকে একটি করে অঙ্ক থাকে, তাহলে তুমি যদি এখন পর্যন্ত 5টি চ্যাপ্টার খুব ভালোভাবে কমপ্লিট করে থাকো, তাহলেও কিন্তু তুমি খ বিভাগের সেই 5টি অঙ্কই আনসার করতে পারবে। 50 নাম্বার পাওয়ার যোগ্যতাই কিন্তু তুমি রাখো। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবগুলো অধ্যায় না করেও তুমি কিন্তু ফুল মার্কস সেখান থেকে নিশ্চিত করতে পারছো খ বিভাগে। আবার ক বিভাগের জন্য যে আর্থিক বিবরণী, অর্থাৎ একটি চ্যাপ্টার, সে একটি চ্যাপ্টার তোমাকে বলেই দেওয়া আছে যেটা বাধ্যতামূলক, অর্থাৎ এখান থেকে একটি প্রশ্ন আসবেই। তাহলে তুমি ওই চ্যাপ্টারটি যখন করবে, খুব ভালোভাবে যদি করো, তাহলে সেখান থেকে কিন্তু তুমি 20 নাম্বার প্রথম পত্রের জন্য এবং
দ্বিতীয় পত্রের জন্য আরও 20 নাম্বার, অর্থাৎ 40 নাম্বার নিশ্চিত করতে পারছো। তাহলে আমার মনে হয় যে যারা একটু পিছিয়ে আছো তাদের ভয় না পেয়ে বা তারা হতাশ না হয়ে যে অধ্যায়গুলো করেছো এখন পর্যন্ত সেগুলো খুব ভালোভাবে আরেকবার সম্পন্ন করো, যেন সেখান থেকে কোনো অঙ্ক এলে বা কোনো উদ্দীপক এলে তোমার মিস না হয়, তা সে যত কঠিনই হোক আর জটিলই হোক না কেন। তাহলে কিন্তু পরবর্তী যেটুকু সময় তুমি হাতে পাবে তার মধ্যে যদি তোমার পুরো সিলেবাস কোনো কারণে শেষ নাও হয়, তবু কিন্তু তুমি ফুল মার্কস পাওয়ার যোগ্যতা রাখতে পারো। তাহলে এই জন্য আমি কথাটি বললাম যে আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা সবগুলো চ্যাপ্টার খুব ভালোভাবে কমপ্লিট করব, কারণ শুধু পরীক্ষায় পাশের জন্য আমরা পড়াশোনা করি না। আমাদের পড়াশোনা করার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে জ্ঞান অর্জন করা, এবং এই জ্ঞানটুকুই তোমার ভবিষ্যতে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদে খুব কাজে লাগবে। আর এই জন্য এখন আমি যদি দুই একটা চ্যাপ্টার কোনো কারণে না করি তাহলে কিন্তু এই ঘাটতি তোমার আজীবন থেকে যাবে। কিন্তু পরীক্ষায় পাশ করা বা পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াটাও আবার কম গুরুত্বপূর্ণ নয়। তো সেই জন্য আমি বললাম প্রায়োরিটি বেসিসে যাদের একটু পিছিয়ে আছো তারা অবশ্যই একটু টেকনিক্যালি পড়াশোনাটা শেষ করবে। অর্থাৎ তুমি যার যে অবস্থান সে অবস্থান থেকে চেষ্টা করবে সম্পূর্ণ বই ভালোভাবে আয়ত্ত করার, সম্পূর্ণ বই সম্পর্কে খুব ভালোভাবে জানার। আবার পরীক্ষায় পাশের জন্য বা পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য যদি একটু কৌশলী আমাদের হতে হয় তাহলে সেই কৌশলটুকু আমরা অবশ্যই অবলম্বন করব। তো দেখো, আমাদের প্রথম পত্রের ক্ষেত্রে বলেছি 8টি অধ্যায় হাতে থাকবে, যার মধ্যে থেকে খ বিভাগে প্রশ্ন হবে 9টি। তাহলে আমি দেখলাম যে প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দিলেও কোনো একটি অধ্যায় থেকে সেখানে 2টি প্রশ্ন দিতে হচ্ছে। আর আমি ধারণা করে নিতে পারি বা আমি আমার কমন সেন্স থেকে এটুকু বলতে পারি যে যদি কোনো অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেওয়ার মতো থাকে তাহলে সেই অধ্যায়টি হচ্ছে হিসাবের বইসমূহ। আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেটি হিসাবের বইসমূহ, এখান থেকে 2টি প্রশ্ন থাকতে পারে। আমি এই জন্য বললাম কারণ আমাদের সেই হিসাবের বইসমূহ যে নামক অধ্যায়টি, সেই অধ্যায়টির মধ্যে একই সাথে জাবেদা, খতিয়ান, নগদান বই, এই সমস্ত জিনিসগুলো রয়েছে একই অধ্যায়ে, একই চ্যাপ্টারে। তাহলে সেই অধ্যায় থেকে বা সেই চ্যাপ্টার থেকে আমরা যেহেতু 3-4টি অঙ্ক পাচ্ছি, তাহলে সেখান থেকে 2টি প্রশ্ন দেওয়া খুব সহজ হবে প্রশ্নকর্তার জন্য। এবং আমাদের ধারণা এটাই বা আমাদের অ্যাজাম্পশন এটাই যে হয়তো বা সেখান থেকে 2টি প্রশ্ন আসতে পারে। তাহলে এই অধ্যায়টিও যদি আমরা কেউ খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে এখান থেকেও কিন্তু ন্যূনতম 10 এবং তুমি সর্বোচ্চ 20 নাম্বার পর্যন্ত নিশ্চিত করতে পারো একটি চ্যাপ্টার করি। তাহলে আমরা এই অধ্যায়টি আমাদের বেসিক একটি অধ্যায়, আমাদের একেবারেই শুরুর যে বিষয়টি হিসাব বিজ্ঞানের যে বেসিক জাবেদা, খতিয়ান, এই চ্যাপ্টারটা থেকে আমরা এইগুলো শিখতে পারি। তাহলে এই চ্যাপ্টারটা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্ব সহকারেই করব, দেখব, এটি আমাদের প্রত্যাশা। সেই জন্য আমি এখন আজকে সেই হিসাবের বইসমূহ অধ্যায় থেকেই একটি টপিকস আলোচনা করব, একটি অঙ্ক আলোচনা করব, যেটি হচ্ছে নগদান বই। এবং নগদান বইয়ের 3 ঘরা যে নগদান বই, আজকে আমরা সেই 3 ঘরা নগদান বই নিয়ে আলোচনা করব। তো আসো আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমাদের আজকের আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে 3 ঘরা নগদান বই। তো 3 ঘরা নগদান বই করব। তো হিসাবের বইসমূহ নামক যে অধ্যায়টি, সেই অধ্যায়ের শুরুতেই আছে জাবেদা, তারপর খতিয়ান, তারপর আসে নগদান বইয়ের ব্যাপার। কিন্তু যেহেতু জাবেদা খতিয়ান সম্পর্কে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি এবং এটি একেবারেই যেহেতু বেসিক আলোচনা, অনেক আগেই অনেক শুরুতেই আমরা এগুলো ভালোভাবে কমপ্লিট করে ফেলেছি, সেই জন্য আমরা এই 3 ঘরা নগদান বইয়ের দিকে আসলাম। আগে আমরা এটা আলোচনা করব। এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা ব্যাপক
এবং সেই জন্য এই 10 নম্বর নিশ্চিত করার লক্ষ্যেই আমরা এখান থেকেই আলোচনাটা শুরু করছি। ক্রমান্বয়ে আমরা পরবর্তীতে যদি আবারও জাবেদা আলোচনায় যেতে হয় বা আবারও খতিয়ান বিষয়ে আলোচনা করতে হয়, আমরা অবশ্যই সেগুলো আলোচনা করব। তো আসো আমরা আজকের আলোচনায় প্রবেশ করি। আমাদের 3 ঘরা নবদান বই কি বা কিভাবে করতে হবে সেটি জানার আগে নবদান বই কি জিনিস সেটি আগে জানতে হবে। দেখো, হিসাব বিজ্ঞান একটা সময় দুটি ভিত্তিতে পরিচালিত হতো, অর্থাৎ হিসাব বিজ্ঞানের ভিত্তি ছিল দুটি, বর্তমানেও ভিত্তি রয়েছে দুটি। তবে আগে একটা সময় শুধুমাত্র ক্যাশ বেসিস বা নগদান ভিত্তি, এই ভিত্তিতে হিসাব বিজ্ঞানে এই হিসাব সংরক্ষণ করা হতো। কিন্তু বর্তমানে আমরা অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তিতে হিসাব পরিচালিত করে থাকি। অর্থাৎ আমি আরেকটু ভেঙে বলছি তোমাদেরকে বিষয়টি। হিসাব বিজ্ঞানের শুরুর দিকে একটা সময় শুধুমাত্র নগদে ট্রানজাকশন করা বা নগদে ব্যবসা করার একটা ট্র্যাডিশন ছিল। অর্থাৎ তখন ধারে বা বাকিতে ব্যবসা করার যে ব্যাপারটি সেটি ছিল না, এবং হিসাবের খাতাতেও শুধুমাত্র নগদে যে লেনদেনগুলো সংগঠিত হতো সেই লেনদেনগুলোই লিপিবদ্ধ করা হতো। তাহলে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হলে তখন সেটিকে বলা হতো ক্যাশ বেসিস বা নগদান ভিত্তি। কিন্তু কালের বিবর্তনে বর্তমান ব্যবসা বাণিজ্যের যে প্রসার এবং ওয়ার্ল্ড ওয়াইড যে এর বিস্তৃতি, সেই বিস্তৃতিতে সাপেক্ষে ব্যবসা বাণিজ্যের এই ব্যাপক প্রচার প্রসারের ফলে এখন শুধুমাত্র নগদে না, ধারে বা বাকিতেও এই ব্যবসা সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ এখানে অনেক ট্রানজাকশন বা লেনদেন ধারে বা বাকিতেও সংগঠিত হচ্ছে। ধারে বা বাকিতে যদি এখন কেউ ব্যবসা সংগঠিত করতে না চায়, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠানটি আসলে সেই উচ্চতায় কখনোই পৌঁছতে পারবে না। তো এই যে বর্তমান সময়ে নগদের পাশাপাশি ধারে বা বাকিতেও যে লেনদেনগুলো সম্পাদিত হচ্ছে, সেটির যে পদ্ধতি বা ভিত্তি, সেটিকে বলা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তি। অর্থাৎ এখানে নাম বকেয়া ভিত্তি, কিন্তু এটার যে মূল তত্ত্ব সেটি হচ্ছে এখানে নগদ এবং বাকি বা ধার উভয় লেনদেনগুলোকেই লিপিবদ্ধ করতে হবে। তো তুমি ব্যাপারটি এভাবেই মনে রাখো যে আগে যেটি ছিল শুধুমাত্র নগদে লেনদেন সংগঠিত হতো এবং সেই নগদ লেনদেনটুকুই শুধুমাত্র হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হতো। কিন্তু বর্তমান সময়ে নগদ এবং ধার উভয় লেনদেনগুলোই আমরা কি করি, হিসাবের খাতায় লিপিবদ্ধ করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এইটুকু নিশ্চিত হলাম যে বর্তমান সময়ে অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তিতে হিসাব সংরক্ষিত হয়, এবং এই বকেয়া ভিত্তিতে হিসাব সংরক্ষণের মানেটাই হচ্ছে এখানে নগদ এবং ধার বা বাকি উভয় লেনদেনগুলোই লিপিবদ্ধ করা হবে। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করে থাকি যে একটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই আমরা তার ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী একটি পক্ষকে ডেবিট আর একটি পক্ষকে সমপরিমাণ টাকায় ক্রেডিট করে হিসাবের প্রাথমিক বই বা জাবেদায় লিপিবদ্ধ করি। তো যখন নগদে পণ্য ক্রয় বা বিক্রয় করা হচ্ছে, আমরা সেটিকেও জাবেদায় লিপিবদ্ধ করছি। আবার যখন ধারে বা বাকিতে পণ্য ক্রয় বা বিক্রয় করা হচ্ছে, সেটিকেও আমরা জাবেদায় লিপিবদ্ধ করছি। এখন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ উদ্ধৃত ক্যাশ ব্যালেন্স কত আছে সেটি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ তোমরা জানো যে একটা সবচেয়ে সর্বাপেক্ষা লিকুইড অ্যাসেট হচ্ছে ক্যাশ বা নগদ। এই নগদ টাকা দিয়ে যখন
খুশি, যতটুকু পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করা যাচ্ছে বা সম্পত্তি অর্জন করা যাচ্ছে, পাওনাদারের দায় পরিশোধ করা যাচ্ছে, এবং যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এই নগদ অর্থের যে অ্যাক্টিভিটিস সেটি কিন্তু সর্বাপেক্ষা অধিক। তাহলে এই নগদ ব্যালেন্স কত আছে সেটি আমাদের সার্বক্ষণিক নলেজে থাকা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তাহলে তোমার নগদ কত আছে ব্যালেন্স সেটি যদি তোমার নলেজে থাকে সব সময়, তাহলে তুমি কোথায় কত টাকা ইনভেস্ট করতে পারছো, কত টাকা দায় পরিশোধ করতে হবে তোমাকে বা করলে ভালো হয়, কত টাকার পণ্য তোমার ক্রয় করা উচিত, সেই সামগ্রিক বিষয়ে তোমার একটা স্পষ্ট ধারণা থাকবে। তাহলে এই নগদ যে বিষয়টি, নগদের যে ব্যালেন্সটি, এটি জানা যে অতীব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বকে বিবেচনা করেই আমরা জাবেদা থেকে চাইলেই তো যে কোনো সময় জাবেদা দেখে বা জাবেদা বইয়ের উপর ভিত্তি করে আমরা হুট করে বলে দিতে পারবো না যে নগদের ব্যালেন্স এই মাসের শেষে কত, আবার সামনের মাসের শেষে নগদের ব্যালেন্স কত, সেটিও আমরা কিন্তু জাবেদা দেখে অ্যাট এ গ্লেন্স আমরা খুব সহজে বলতে পারবো না। তাহলে আমাদের এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য, অর্থাৎ আমরা যেন খুব সহজেই বলে দিতে পারি এবং আমাদের যেন নলেজে থাকে যে কিছুদিন অন্তর অন্তরই আমার নগদের ব্যালেন্স কত আছে সেটা জানা যেন আমার জন্য সহজ হয়, সেই বিষয়টাকে সহজ করার জন্যই এই হিসাব বিজ্ঞানে আমাদের একটি বই বা হিসাব করতে হয়, সেটির নামই হচ্ছে নগদান বই বা ক্যাশ বুক, ইংরেজিতে যেটিকে আমরা বলে থাকি ক্যাশ বুক বা নগদান বই। এই নগদান বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রতি মাসের শেষে আমার নগদের ব্যালেন্স কত। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এইটুকু মনে রাখবে যে নগদান বই মূলত করা হয় প্রতি মাসের শেষে। তাহলে প্রতি মাসের শেষে আমরা নগদান বই প্রস্তুত করি এবং নগদান বই প্রস্তুত করে আমরা জানতে পারি যে আমার প্রতিষ্ঠানের নগদ কত টাকা আছে। তাহলে এই নগদান বইয়ের তিনটি আসলে তোমার মূলত তিন প্রকারের হয়, চার প্রকারের হয় মূলত। একটি হচ্ছে এক ঘরা নগদান বই, একটি হচ্ছে দু ঘরা নগদান বই, একটি হচ্ছে তিন ঘরা নগদান বই, আরেকটি হচ্ছে বহু ঘরা বা খুচরা নগদান বই। তাহলে এই নগদান বইয়ের যে প্রকারভেদ, এর মধ্যে এক ঘরা, দু ঘরা এবং তিন ঘরা যে নগদান বই, এই তিনটি হচ্ছে এক ক্যাটাগরির, এবং খুচরা নগদান বই যেটি, সেটি আবার এই তিনটির থেকে একটু ভিন্ন ক্যাটাগরি। তো আমরা আজকে যে নগদান বইয়ের তিন ঘরা নগদান বই নিয়ে আলোচনা করব, সেই তিন ঘরা নগদান বইয়ের আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এক ঘরা এবং দু ঘরা নগদান বই অটোমেটিক্যালি জেনে যাব বা শিখে যাব। খুবই সহজ একটি ব্যাপার। তারপর আমাদের নেক্সট ক্লাসে আমরা যে খুচরা বা বহু ঘরা নগদান বই আছে সেটি আলোচনা করব। তাহলে আমাদের দুটো ক্লাসেই নগদান বইয়ের এই অংশটি বা টপিকসটি আমাদের শেষ হবে। তাহলে আমরা এখন আসি যে কাকে আসলে এক ঘরা নগদান বই বলে, কাকে দু ঘরা নগদান বই বলে এবং কাকে তিন ঘরা নগদান বই বলে। খুব সহজ একটি উত্তর, যে নগদান বইতে একটি মাত্র টাকার ঘর থাকে তাকে বলা হয় এক ঘরা নগদান বই। তাহলে এক ঘরা নগদান বই মানে হচ্ছে যে নগদান বইতে একটি মাত্র টাকার ঘর থাকে। আমি বললাম যে এখানে এক ঘরা নগদান বই। এই এক ঘরা নগদান বইতে একটি মাত্র টাকার ঘর থাকবে, সেই টাকার ঘরের নাম হবে নগদ। অর্থাৎ যেই নগদান বইতে শুধুমাত্র নগদ টাকা ঘর থাকবে সেটি হচ্ছে এক ঘরা নগদান বই। দু ঘরা নগদান বই, তোমরা এক ঘরা নগদান বইয়ের যে সংজ্ঞা শুনলে তার থেকে দু ঘরা নগদান বইয়ের সংজ্ঞাটিও সহজেই বলে দিতে পারবে। এখানে দু ঘরা নগদান বইতে দুটি টাকার ঘর থাকবে, একটি টাকার ঘর হচ্ছে নগদ এবং আরেকটি টাকার ঘর হচ্ছে ব্যাংক। দু ঘরা নগদান বই। তিন ঘরা নগদান বই, যেই নগদান বইতে তিনটি টাকার ঘর থাকবে
তাকে বলা হচ্ছে 3 ঘরা নগদান বই। এখানে টাকার ঘরগুলো যে থাকবে, একটির নাম হচ্ছে নগদ, একটি হচ্ছে ব্যাংক এবং শেষটি হচ্ছে বাট্টা। তারপর আমরা যেটি বললাম যে বহু ঘরা বা খুচরা নগদান বই। এখানেও তুমি নাম শুনেই বুঝতে পারবে যে বহু ঘরা বা খুচরা নগদান বইতে বহু ঘর থাকবে, অর্থাৎ এখানে অনেকগুলো ঘর থাকবে। আমাদের যে উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকটি পড়ে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের সেখানে কতগুলো টাকার ঘর হবে। তো এই জন্য বহু ঘরা খুচরা নগদান বই। এখন এখানে দেখো যে এই 1 ঘরা 2 ঘরা এবং 3 ঘরা যে নগদান বই, 1 ঘরায় একটি টাকার ঘর, সেটি হচ্ছে নগদ। 2 ঘরাতে 2টি টাকার ঘর, নগদ এবং ব্যাংক। অর্থাৎ 2 ঘরা নগদান বই করলে আমরা নগদ এবং ব্যাংক 2টি টাকার ঘর পাবো। তার মানে কি যে 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই যদি আমি করতে পারি, তাহলে আমি কিন্তু 1 ঘরা নগদান বইয়ের যে নগদ যে ঘর, সেটি কিন্তু আমি অলরেডি এখান থেকে জেনে যাব বা শিখে যাব। আবার 3 ঘরা নগদান বইতে নগদ টাকার ঘরও আছে, ব্যাংক টাকার ঘরও আছে এবং বাট্টা টাকার ঘর আছে। অর্থাৎ এখানে এই 3 ঘরা নগদান বইতে 1 ঘরা এবং 2 ঘরা নগদান বইয়ের সম্পূর্ণ বিষয়টি কিন্তু অন্তর্নিহিত রয়েছে। তাহলে আমরা যদি 3 ঘরা নগদান বইটি ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের জন্য 2 ঘরা এবং 1 ঘরা নগদান বই অটোমেটিক্যালি কিন্তু শেখা হয়ে যাবে। তো সেই জন্যই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 3 ঘরা নগদান বই। তাহলে 3 ঘরা নগদান বইতে আমরা বললাম যে 3টি টাকার ঘর থাকবে, একটি হচ্ছে নগদ, একটি হচ্ছে ব্যাংক, আর একটি হচ্ছে বাট্টা। 3টি টাকার ঘর থাকবে। প্রিয় শিক্ষার্থী, নগদান বই, এই যে 3 ঘরা নগদান বই আমরা বলছি যে নগদ, ব্যাংক এবং বাট্টা 3টি টাকার ঘর থাকবে। তো নগদান বইয়ের মাধ্যমে আমরা কি বের করব? জের বা ব্যালেন্স বের করব একটি মাসের শেষ তারিখে। অর্থাৎ নগদ কত টাকা আমার হাতে আছে। যেহেতু বইটির নাম নগদান বই, তাহলে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারছো যে এখানে নগদ ছাড়া কোনো লেনদেন লিপিবদ্ধ করা হবে না। কারণ আমি শুধুমাত্র নগদের জের বা ব্যালেন্স জানার জন্যই কিন্তু নগদান বইটি করছি। তাহলে প্রথম কথাটি যেটি মাথায় রাখতে হবে, যেখানে শুধুমাত্র নগদ লেনদেনগুলোকেই আমরা লিপিবদ্ধ করব। কোনো ধারে বা বাকিতে সংগঠিত লেনদেন কিন্তু এখানে কখনোই আসবে না। তাহলে নগদ লেনদেন আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব। কি করব? ব্যালেন্স জানবো এখান থেকে। আমি যদি তোমাকে বলি যে 2020 সালের জুন মাসে তোমার নগদ প্রাপ্তি হয়েছে 5,000 টাকা, অর্থাৎ তুমি তোমার আব্বুর কাছ থেকে বা মামার কাছ থেকে বা চাচার কাছ থেকে এই ঈদ পারপাস সালামি পেয়েছো ধরো 5,000 টাকা। আবার তোমার যারা ছোট ভাই বোন আছে তাদেরকে তুমি সালামি দিয়েছো 3,000 টাকা। তাহলে তোমার হাতে থাকলো কত অবশিষ্ট? তাহলে তুমি খুব সহজেই উত্তরটা বলে দিতে পারবে যে 2,000 টাকা থাকবে। তাহলে এই উত্তরটা তুমি কিভাবে বললে? যে তোমার আব্বু, মামা, চাচা এদের কাছ থেকে তুমি যেই অ্যামাউন্টগুলো পেয়েছো, মানে অর্থাৎ প্রাপ্তি হয়েছে তোমার, তুমি সেগুলোকে যোগ করেছো। যোগ করে তুমি বলেছো তোমার নগদ প্রাপ্তির পরিমাণ হচ্ছে 5,000 টাকা। আবার তুমি যেসব ছোট ভাইদেরকে বা বোনদেরকে সালামি দিয়েছো, সেগুলো তুমি যোগ করে বের করেছো যে তোমার নগদ প্রদান কত। সেখানে তুমি দেখেছো মোট নগদ প্রদান হয়েছে 3,000 টাকা। তারপর তুমি নগদ মোট প্রাপ্তি থেকে নগদ মোট প্রদানটিকে মাইনাস করেছো। তাতেই তুমি জেনে গেছো যে তোমার হাতে কত টাকা রয়েছে। তোমার হাতে 2,000 টাকা রয়েছে। তাহলে এই যে 2,000 টাকা তোমার হাতে রয়েছে, এটাই কিন্তু তোমার নগদ ব্যালেন্স বা নগদ জের। তাহলে তোমার নগদান বইটিও কিন্তু এর বাইরে কিছু নয়।
এখানেও তোমাকে সেম করতে হবে। আমি যতটা সহজভাবে তোমাকে এই কথাটি বললাম, এই অঙ্কটি করার ক্ষেত্রেও কিন্তু তুমি ততটাই সহজবোধ্যতা বোধ করবে। তোমার কাছে এটি ঠিক ওই রকমই মনে হবে বা মনে করতে হবে তোমাকে, তাহলেই তোমার জন্য ব্যাপারটি সহজ হবে। এখানে তুমি খুব ভালোভাবেই জানো যে নগদ টাকা দুটোই কাজ হতে পারে আসলে, হয় সে যাবে নয়তো আসবে। নগদ টাকা কি হতে পারে, হয় আসবে নয়তো যাবে। তাহলে আমরা যখন নগদান বই করি তখন আমাদের নগদান বইতে এরকম দুটো দিক থাকে। একটা দিকের বাম দিকের নাম হচ্ছে ডেবিট এবং ডান দিকের নাম হচ্ছে ক্রেডিট। তো এই যে ডেবিট এবং ক্রেডিট, এই পাশে যে ডেবিট পাশ আমাদের যেটি, আমরা নগদ যে প্রাপ্তিগুলো হবে আমাদের, আমরা উদ্দীপকটি পড়ে ওখান থেকে যে লেনদেনগুলো করব, পরে আমরা যখনই দেখব যে নগদ প্রাপ্তি হচ্ছে অর্থাৎ নগদ টাকা আসছে, তখনই আমরা সেটিকে ডেবিট পাশে লিখব। তার মানে সকল প্রাপ্তিগুলো লেখা হচ্ছে ডেবিট পাশে, আর সকল প্রদানগুলো আমরা লিখব হচ্ছে ক্রেডিট পাশে। তাহলে যখন এখানে টাকার ঘর থাকে দুটো, ধরো নগদ এবং ব্যাংক, তখন ব্যাপারটা কি হবে? খুব সিম্পল ব্যাপার। এটার জন্য আমাদের বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না। যে আমরা জানি যে আমাদের এই নগদ প্রাপ্তিটা আমাদের নগদেও হতে পারে, আবার ব্যাংকের মাধ্যমেও হতে পারে। প্রদানটা আমরা নগদেও করতে পারি, আবার চেকেও করতে পারি। তাহলে যখন তুমি দেখবে যে তোমার এই দুটো ঘর রয়েছে, দু ঘরা নগদান বই যদি করো তাহলে নগদ এবং ব্যাংক দুটি টাকার ঘর থাকবে। 3 ঘরা নগদান বই যদি করো তাহলেও নগদ ব্যাংক দুটো তো থাকবেই, পাশাপাশি বাট্টা নামে আরেকটা ঘর থাকবে। তাহলে এই দুটি হচ্ছে মূল। তাহলে নগদ এবং ব্যাংক, আমরা প্রাপ্তি যখন হবে, ফার্স্ট তুমি খুব সহজে আমি স্টেপটা বলছি, তুমি এইভাবে মনে রাখো। যখন তুমি লেনদেনটি পড়বে, পরে তুমি প্রথমেই প্রশ্ন করবে যে এটি কি প্রাপ্তি না প্রদান। তাহলে আমরা কিন্তু যে কোনো লেনদেন পরে এই নগদের যে কার্যক্রম অ্যাক্টিভিটিস, সেটি খুব সহজেই বুঝে নিতে পারি। অর্থাৎ সেটি খুব স্পষ্ট করেই বলে দেওয়া থাকে যে সেই নগদ টাকাটি কি প্রাপ্তি হলো না প্রদান হলো। তাহলে আমরা প্রথমেই লেনদেনটি পড়ে প্রশ্ন করব যে এটি প্রাপ্তি না প্রদান। যদি আমি দেখি এটি প্রাপ্তি, তাহলে এটি ডেবিট পাশে যাবে। যদি প্রাপ্তি হয় তাহলে ডেবিট পাশে যাবে। তারপর তুমি লক্ষ্য করবে যে প্রাপ্তিটি হয়েছে সেটি কি নগদে হয়েছে না ব্যাংকের মাধ্যমে হয়েছে। যদি নগদে প্রাপ্তি হয় তাহলে ডেবিট পাশে নগদের ঘরে বসবে। যদি ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি হয় তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসবে। আবার আমি যদি লেনদেনটি পড়ে দেখি যে সেটি প্রদান ছিল, তাহলে অবশ্যই প্রদান কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। তখন আমরা প্রদানটাকে ক্রেডিট পাশে লিখে ফেলবো। তো প্রদানটা ক্রেডিট পাশে লিখবো। এবার দেখবো দ্বিতীয় প্রশ্ন, যে প্রদানটা কি নগদে প্রদান করা হয়েছে নাকি চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। যদি নগদে প্রদান করা হয় তাহলে নগদ টাকা চলে যাবে, তার মানে নগদের ঘরে লিখতে হবে। আবার যদি দেখি চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে, তাহলে আমার নগদ টাকা কমবে না, সেক্ষেত্রে আমার ব্যাংকের টাকা কমবে, তখন ব্যাংকের ঘরে লিখতে হবে। সো সিম্পল। অর্থাৎ প্রথম কথা হচ্ছে, যদি প্রাপ্তি হয় তাহলে ডেবিট পাশে আসবে, প্রদান হলে ক্রেডিট পাশে। প্রাপ্তিটি যদি নগদ প্রাপ্তি হয় তাহলে ডেবিট পাশে নগদের ঘরে বসবে। যদি চেকের মাধ্যমে হয় বা ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি হয় তাহলে ব্যাংকের ঘরে বসবে। প্রদানটি যদি নগদে হয়, প্রদান হলেই ক্রেডিট। প্রদানটি যদি নগদে হয় তাহলে নগদের ঘরে বসবে। প্রদানটি যদি চেকের মাধ্যমে হয় তাহলে এখানে আমরা এই ব্যাংকের ঘরে লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে একটি উদাহরণ খুব সহজ করে দেখছি। ধরো নগদে বিক্রয় বলা আছে, নগদে বিক্রয় 20,000 টাকা, এটি একটি লেনদেন। এই নগদে বিক্রয় 20,000 টাকা, এই লেনদেনটির কথা তোমাকে বলা আছে, বলে দেওয়া আছে উদ্দীপকে। এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই লেনদেনটিকে তুমি নগদানভুক্ত করবে, নগদান বইতে লিখবে। তাহলে আমি যেটি বলেছি, প্রথম প্রশ্ন তুমি বলো যে এটি কি প্রাপ্তি না প্রদান। তাহলে আমি যদি নগদে বিক্রয় করি 20,000 টাকা, তাহলে অবশ্যই এটি আমার জন্য কি হবে? প্রাপ্তি হবে। তাহলে প্রাপ্তি হলে কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। তাহলে প্রাপ্তি হলে ডেবিট পাশে বসবে।
তাহলে আমরা কি করব, এটাকে ডেবিট পাশে লিখব। এখানে তারিখের ঘর থাকবে, এখানে বিবরণের ঘর থাকবে। আমরা তারিখটা লিখব, ধরো জুন 15, বিক্রয় করেছি 20,000 টাকা। তাহলে বিক্রয় হিসাব নামে লিখব, বিক্রয় হিসাব নামে লিখব। এই বিক্রয়টা কি নগদে করেছি না চেকে? নগদে। তাহলে যদি নগদে বিক্রয় করে থাকি, আমি প্রথমে বলেছি এটি প্রাপ্তি, প্রাপ্তি হলে কোন পাশে যাবে? ডেবিট পাশে। তাহলে লিখলাম ডেবিট পাশে। এবার কার ঘরে লিখব? যেহেতু প্রাপ্তিটি নগদ প্রাপ্তি হয়েছে, তাহলে আমি নগদের ঘরে লিখব কত? 20,000 টাকা। দুঃখিত। তাহলে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। আবার ধরো এখানে বলা আছে নগদে ক্রয় 10,000, নগদে না, ধরো চেকে ক্রয় বলা হলো, চেকে ক্রয় 10,000 টাকা। তাহলে প্রথমে বলো যে চেকে ক্রয় করা হয়েছে, এটি প্রাপ্তি না প্রদান? হ্যাঁ, প্রদান। যদি প্রদান হয় তাহলে কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। তাহলে ক্রেডিট পাশে যাবে। তাহলে আমরা এটিকে কি করব? তারিখ দিয়ে আমরা, ধরো এটা জুনের 18 তারিখ, আমরা ক্রেডিট পাশে লিখবো। এটিকে ক্রয় হিসাব নামে লিখলাম। এটি কি নগদে ক্রয় করা হয়েছে? অর্থাৎ এই প্রদানটি কি নগদে না চেকে? চেকে। চেকে করলে কি হবে? টাকাটা ব্যাংক থেকে কমবে। তাহলে অবশ্যই সেটি ব্যাংকের ঘরে লিখবো। তাহলে আমি ব্যাংকের ঘরে লিখলাম 10,000। তাহলে খুব সিম্পল একটি ব্যাপার। এবার দেখো তোমার ডেবিট পাশে কত আছে? 20,000। অর্থাৎ তোমার প্রাপ্তি হয়েছে কত? 20,000। আর তোমার প্রদান হয়েছে কত? 10,000। তাহলে তোমার হাতে থাকলো কত? 10,000। তাহলে এখন পর্যন্ত আমি এখন যদি এটাকে ক্লোজ করি, মাস শেষ হয়ে যায়, আমাকে যদি এখন ব্যালেন্স নির্ণয় করতে বলে, তাহলে আমি কি করব? আমি বলবো যে ব্যালেন্স কত আছে? 10,000 টাকা। নগদ হাতে কত আছে? 10,000 টাকা। কিভাবে বললাম? আমি প্রাপ্তি পাশে কত টাকা আছে সেটিকে দেখলাম, প্রদান পাশে কত আছে সেটিকে দেখলাম, তারপর মোট প্রাপ্তি থেকে মোট প্রদানটিকে বাদ দিলাম। বাদ দিলে পরে কি থাকলো? 10,000 টাকা থাকলো। তাহলে আমার নগদের ব্যালেন্স বা জের কত? 10,000 টাকা। এই বিষয়টিকে আমরা যখন ব্যালেন্স, যখন আমি ফরম্যাট অনুযায়ী দেখাবো, তখন আমাদের এভাবে দেখাতে হবে। প্রথমে যেই পাশের তোমার যোগফল বেশি, যেমন ডেবিট দিক এবং ক্রেডিট দিক, যেই দিকের যোগফল বেশি সেই দিকের যোগফলটা আগে নামাতে হবে। যেমন আমি দেখলাম এখানে ডেবিট পাশে নগদের কি ব্যালেন্সটা, ডেবিট পাশে নগদের যোগফলটা বেশি। এখানে নগদ কত আছে? 0। তাহলে আমরা প্রথমে এখানে এই 20,000 টাকা লিখব। এবার আমরা দেখব ক্রেডিট পাশে নগদের ঘরে কত আছে। এটা দেখার আগে আমরা প্রথম যে বেশি যেই পাশে থাকবে সেই যোগফলটা নামাবো, সাথে সাথেই অপর পাশেও আমি সেই যোগফলটা লিখে ফেলবো, সেই অ্যামাউন্টটা লিখে ফেলবো। যেমন আমি এখানে লিখলাম 20,000 টাকা। এখন দেখো আমার ডেবিট পাশে নগদের ঘরে কত আছে? 20,000। ক্রেডিট পাশে নগদের ঘরে আমি লিখে ফেললাম কত? 20,000। কিন্তু আসলে কি এখানে আছে 20,000 টাকা? নাই। কত আছে এখানে? এখানে আছে 0। তাহলে এখানে যদি 0 থাকে, তাহলে আমি যে এখানে 20,000 টাকা লিখলাম, তাহলে আমি এখানে কত টাকা বেশি লিখে ফেললাম? 20,000 টাকা। এই 20,000 টাকাই হচ্ছে ব্যালেন্স সিডি। তখন আমি এখানে লিখবো 20,000 এটার সাথে মিল করার জন্য। তাহলে লিখে আমি এটার নাম দিব ব্যালেন্স সিডি। তাহলে নগদের ব্যালেন্স সিডি বের হলো কত? 20,000। এটা সব সময় উক্ত মাসের শেষ তারিখে বের হবে। জুন, জুন হচ্ছে 31, 30, জুন হচ্ছে 30 মাস। তাহলে জুনের 30 ব্যালেন্স সিডি হচ্ছে 20,000। তারপর এই পাশে যে ব্যালেন্স সিডি হবে, এটিকে আবার আমরা পরবর্তী মাসের 1 তারিখে, যেমন জুলাইয়ের 1, জুলাই 1 লিখে আমি এই ব্যালেন্স সিডিটাকে আবার এখানে নিয়ে আসব। যেমন 20,000 লিখলাম এখানে, এটার নাম হবে ব্যালেন্স বিডি। এটার নাম হবে ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডি তোমার ইন্ডিকেট করে যে অ্যাকচুয়ালি তোমার
ব্যালেন্স কত, নগদের ব্যালেন্স কত। এখন নগদের, এটা আমার নগদান বই, এই নগদান বইয়ের ব্যালেন্স বিডি যেখানে থাকবে আমি সেটা দেখেই বুঝবো যে আমার নগদের ব্যালেন্স কত। তাহলে ব্যালেন্স বিডি আছে এখানে কত, 20,000। তার মানে এখানে নগদের ব্যালেন্স কত, 20,000। আচ্ছা, আবার ব্যাংকের ব্যালেন্স যখন আমরা নির্ণয় করব তখন আমরা দেখব যে কোন পাশে যোগফল বেশি। যেমন ওই পাশে যোগফল বেশি, ক্রেডিট পাশে, তাহলে আগে এই যোগফলটা নামাবো 10,000। তাহলে এই যোগফলটা নামানোর পর আমি অপর পাশেও কি করব, 10,000 লিখে ফেললাম 10,000। এখন আসলে এই পাশে কি কোনো অ্যামাউন্ট আছে, নাই, শূন্য। তাহলে আমি এখানে কত লিখেছি, 10,000। তাহলে এর সাথে মিল করতে হলে এখানে কত লিখতে হবে, 10,000 লিখতে হবে। তাহলে 10,000 লিখলাম, এই 10,000 হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে এখানে জুনের 30 তারিখ আমরা লিখলাম ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কত, 10,000। তাহলে এখানে যেহেতু ব্যালেন্স সিডি, তাহলে এই ব্যালেন্স সিডিটা ওই পাশে গিয়ে হবে কি, ব্যালেন্স বিডি। তাহলে আমরা জুলাইয়ের 1 তারিখ এখানে আমরা লিখব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত, 10,000 টাকা। কার ঘরে নিচে লিখবো, ব্যাংকের ঘরে নিচে। দেখো আসলে এখানে আমার নগদের একটা কলাম, ব্যাংকের একটা কলাম। তাহলে আমি যখন নগদে পণ্য বিক্রয় করেছিলাম, কত টাকার পণ্য, 20,000 টাকা। নগদ কোনো প্রদান হয়নি আমার, তাহলে নগদের ব্যালেন্স কত থাকলো, 20,000 টাকাই থাকলো। তাহলে দেখো সেই ব্যালেন্স সিডি আমার কত, 20,000 টাকায়, অর্থাৎ এই 20,000 টাকায় আমার হাতে আছে। ব্যালেন্স সিডিটাকে আমি কি করেছি, ব্যালেন্স বিডি করে ডেবিট পাশে নিয়ে এসেছি। তাহলে নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স কি মিন করে, নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স মানে নগদ টাকা হাতে আছে। তাহলে নগদ টাকা হাতে আছে কত, 20,000। আবার ব্যাংকে দেখো এখানে আমার ডেবিট পাশে কোনো টাকা নেই, ব্যাংকে ক্রেডিট পাশে কত আছে, 10,000। তাহলে এখানে আমার ব্যাংকে কোনো প্রাপ্তি নেই, প্রদান, তাহলে প্রদান কত, 10,000। তাহলে এই যে ব্যাংকে প্রদান 10,000, এই 10,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখেছিলাম, তার মানে আমার ডেবিট পাশে ব্যালেন্স সিডি হয়েছে। তাহলে ব্যাংকে কোনো টাকা জমা নেই, উল্টো ব্যাংক থেকে আরো 10,000 টাকা আমার দিতে হয়েছে। তাহলে এটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত। তো ব্যাংক জমাতিরিক্ত যেটি, সেটি আমাদের জন্য দায়। ব্যাংক জমাতিরিক্তটা ক্রেডিট ব্যালেন্স হয়, এই জন্য দেখো এখানে ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে এসেছে 10,000। এইটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন আরেকটা বিষয় দেখব, সেটি হলো দেখো আমরা মাত্র আলোচনা করলাম যে প্রাপ্তি এবং প্রদান, এই প্রাপ্তি এবং প্রদান ধরে আমরা নগদান বই প্রস্তুত করি। কিন্তু অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটি শর্টকাট পদ্ধতি, যে প্রাপ্তিগুলো ডেবিট পাশে আর প্রদানগুলো ক্রেডিট পাশে। এটা এভাবেই আমরা অনেকেই করি, অনেক শিক্ষার্থী আমরা এই পদ্ধতিতেই আসলে অভ্যস্ত এবং আমরা এটিকেই খুব সহজ বলে মনে করি। তবে আসলে যারা জাবেদা ভালো পারে, জাবেদা তো তোমাকে ভালো পারতেই হবে, এর কোনো বিকল্প নেই, কারণ জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাণ। তুমি যদি জাবেদাই ভালোভাবে না পারো, তাহলে হিসাব বিজ্ঞানের কিছুই তুমি পারো না। এবং জাবেদার যে ব্যাপারটা, এই প্রয়োগটা তোমাকে করতে হবে বিভিন্ন অঙ্কে, বিভিন্ন চ্যাপ্টারে তোমার এই জাবেদার কাজ লাগবে। তোমরা হয়তো বইতে দেখে থাকবে যে নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়। নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়, অর্থাৎ এটা জাবেদারও কাজ করে আবার খতিয়ানেরও কাজ করে। তো আমরা এখন অ্যাকচুয়াল যে নিয়মটা, প্রকৃত যে নিয়মটা, সেটিও আমরা একটু দেখে নিই, তারপর যার যেটা সুবিধা সেভাবেই আমরা কাজ করতে পারবো। এই যে আমরা প্রথমে এখানে বলেছিলাম যে নগদে বিক্রয় 20,000 টাকা, এখানে আমরা বলেছিলাম যে নগদে বিক্রয় 20,000 টাকা। তো আমরা কি করেছি, প্রাপ্তি না প্রদান, এইভাবে এটার মূল্যায়ন করেছি বা বিচার করেছি। তখন আমরা দেখেছি এটা প্রাপ্তি, এই জন্য আমরা কি করেছি, ডেবিট পাশে বসিয়ে দিয়েছি। তাহলে ডেবিট পাশে আমরা বসিয়ে দিয়েছি কি হিসাবে, প্রাপ্তি হিসাবে। তাহলে 20,000 টাকা নগদের ঘরে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, এটাও সঠিক। কিন্তু
আসলে যেভাবে এই কাজটি করতে হয় মূলত যেটা প্রকৃত নিয়ম সেটি হচ্ছে এই নগদে বিক্রয় 20,000 টাকা এর জাবেদা করতে হবে। যে তুমি এর জাবেদা করো যে নগদে বিক্রয় 20,000 টাকা, তাহলে নগদে বিক্রয় 20,000 টাকার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা। দেখো আমি এখানে জাবেদাটা লিখলাম যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি নগদান হিসাব, এখানে দেখো আমি জাবেদাটা দিয়েছিলাম যে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমার নগদান হিসাব কি ইন্ডিকেট করছিল? যে নগদান হিসাব ডেবিট ইন্ডিকেট করছে, তার মানে এটা ডেবিট দিকে নগদের ঘরে যাবে, এটা ডেবিট দিকে নগদের ঘরে যাবে। তাহলে দেখো এটা ডেবিট দিকে নগদের ঘরে আমি লিখেছি। কি নামে লিখেছি? নগদান হিসাব যেহেতু করছি তাহলে নগদান নামে নিশ্চয়ই লিখবো না। খতিয়ানে আমরা যে কাজটা করি বিপরীত দিকে যেটি থাকে অর্থাৎ ক্রেডিট পাশে যা থাকবে সেই নামে লিখতে হবে। তাহলে ক্রেডিট পাশে কি ছিল? বিক্রয়। তাহলে আমি কি নামে লিখেছি? বিক্রয় হিসাব নামে লিখেছি। এই যে আমি কাজটি করলাম, এখানে আমি কিন্তু জাবেদা এবং খতিয়ান উভয়ের কাজই করলাম। এই জন্যই বলা হয় নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়। আবার দেখো পরের যে আইটেমটি ছিল যে চেকে ক্রয়, তাহলে চেকে ক্রয় ছিল 10,000 টাকা। এটির যদি আমরা জাবেদা করি চেকের মাধ্যমে ক্রয়, তাহলে আমরা কি করব? চেকের মাধ্যমে ক্রয় করলে আমরা জাবেদা দিব ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো প্রিয় শিক্ষার্থী, এই জাবেদায় আমি জাবেদাটা করেই দেখবো যে সেখানে কি আছে, নগদ ব্যাংক। যেহেতু আমার এখানে 2 ঘরে নগদান বই বা 3 ঘরে নগদান বই, তাহলে আমরা কিন্তু এখানে নগদ, ব্যাংক এবং বাট্টা এই 3টা জিনিস জাবেদায় যেখানে যেখানে পাবো আমরা সেটির দিকেই লক্ষ্য করব। তাহলে এখানে নগদান নেই, কি আছে? ব্যাংক। তাহলে ব্যাংকের কলাম আছে আমার, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে এটা ইন্ডিকেট করছে যে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে যাবে, অর্থাৎ এই লেনদেনটা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে যাবে। তো দেখো লক্ষ্য করে কোথায় এসেছে? ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে এসেছে। কি নামে লিখবো? বিপরীত নামে। তাহলে বিপরীতে কি আছে? ক্রয় হিসাব। এই যে এখানে আমি ক্রয় হিসাব নামে লিখেছি। তাহলে ক্রয় হিসাব নামে আমি ব্যাংকের ঘরে লিখেছি। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে আমরা কিন্তু ডেবিট এবং ক্রেডিট যেটি করছি সেটি কিন্তু জাবেদার উপর ভিত্তি করেই করছি। এখানে তুমি যখন প্রাপ্তি প্রদান দিয়ে কাজটি করবে তখন তোমার 100% অ্যাকুরেসি আসবে না। একটি কারণে আসবে না, সেটি হচ্ছে যে বিবরণের ঘরে তুমি যেই হিসাবটি লিখবে প্রাপ্তি প্রদান ধরে কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে তুমি সেটিকে ভুল লিখতে পারো। কিন্তু যেমন ধরো এখানে আমরা বলেছিলাম যে চেকে ক্রয়। এখন আমি যদি বলি রহিমের নিকট হতে চেকে ক্রয়, রহিমের নিকট হতে, তাহলে দেখো এখানে অনেক শিক্ষার্থী ভুল করে কি করে যে চেকে ক্রয় করেছে এটি প্রদান, তাহলে প্রদান পাশে লিখবে, লিখলো প্রদান পাশে 10,000। যেহেতু চেকে ব্যাংকের ঘরে হবে ব্যাংকের ঘরেও লিখলো, তার এই টাকার লিখার যে ব্যাপারটি সেটিতে কোনো ভুল হবে না। কিন্তু এই বিবরণের ঘরে লিখতে গিয়ে অনেকেই তখন কনফিউজড হয়ে যায় যেখানে কি রহিমের নামে লিখবো না ক্রয় নামে লিখবো। যেহেতু সে একটাই মুখস্থ সংক্ষিপ্ত বা শর্টকাট পদ্ধতিতে কাজটি করছে, তখন তার নলেজে এটি অনেক সময় থাকে না যে এখানে কি ক্রয় নামে লিখতে হবে না রহিম নামে। সে অনেক সময় রহিম নামে লিখে ফেলে। তো এই যে রহিম নামে যদি লিখে ফেলে তাহলে কি ব্যাপারটি ভুল হয়ে গেল। কিন্তু যদি জাবেদার মাধ্যমে করা হয় তাহলে জাবেদায় দেখা যাবে রহিমের কোনো চিহ্নই থাকবে না বা আসবে না, তাহলে আমার ভুল হওয়ারও কোনো পসিবিলিটি থাকবে না। অর্থাৎ আমি ব্যাংক হিসাব ক্রেডিট এসেছে তার মানে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখব, কিন্তু কি নামে লিখব? বিপরীত নামে। বিপরীতে কি আছে? ক্রয় হিসাব। তাহলে সঠিক জাবেদা করতে পারলে তখন আর নগদান বইতে কিন্তু কোনো ভুল হবে না বা আসবে না। তো এটি হচ্ছে তোমার মূল যে বিষয়টি, একেবারে যে বেসিক যে
স্ট্রাকচারটি আমি এদিকে দেখালাম। এখানে লক্ষ্য করো, একটি 3 ঘরা নগদান বইয়ের একটি উদ্দীপক এখানে দেয়া আছে যে 2020 সালের জুন মাসে জনাব এনামুলের কতিপয় লেনদেন নিম্নরূপ। 2020 সালের জুন মাসে জনাব এনামুলের কতিপয় লেনদেন নিম্নরূপ। 2020 সালের জুনের 1 তারিখে নগদ তহবিল ছিল 20,000, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ছিল 10,000। তো এই যে মাসের শুরুতেই যে ব্যালেন্সটা নিয়ে আমরা নগদান বইটা শুরু করব, সেই ব্যালেন্সটাকে আমরা ব্যালেন্স বিডি নামে লিখে থাকি। তাহলে 1 তারিখেই আমরা কি ব্যালেন্স বিডি নামে লিখব। এখন তোমাকে দেখতে হবে এখানে যে ব্যালেন্স দুটো বলা আছে সেটি দুটোই কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্সও আছে। তো আমরা লক্ষ্য করলে এখানে দেখব যে নগদ তহবিল 20,000 যেটি, এটি হচ্ছে ডেবিট ব্যালেন্স। তাহলে আমি ডেবিট দিকে ব্যালেন্স বিডি নামে লিখব 20,000। পরে যে আইটেমটি আছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 10,000, এখানে ব্যাংক জমা যদি বলা থাকতো তাহলে সেটিও ডেবিট ব্যালেন্স হতো। তাহলে আমি ব্যালেন্স বিডি লিখে ডেবিট পাশে নগদের ঘরে লিখে দিতাম 20,000 আর ব্যাংকের ঘরে লিখে দিতাম 10,000। কিন্তু এটি ব্যাংক জমা নয়, এটি ব্যাংক জমাতিরিক্ত, তার মানে এটি ক্রেডিট ব্যালেন্স। তার মানে আমার ক্রেডিট পাশে কি করতে হবে, ক্রেডিট পাশে আমি ব্যালেন্সের ঘরে লিখবো ব্যালেন্স বিডি নামে লিখে ব্যাংকের ঘরে আমি লিখবো 10,000 টাকা। তারপর 3 তারিখ হামিদের নিকট হতে 10% বাট্টায় প্রাপ্তি 9,000। হামিদের নিকট হতে 10% বাট্টায় প্রাপ্তি হচ্ছে 9,000। তাহলে হামিদের নিকট থেকে আমি পেয়েছি কত, অ্যাকচুয়ালি 9,000 টাকা পেয়েছি। তাহলে তুমি নির্দ্বিধায় ডেবিট পাশে, যেহেতু এটি প্রাপ্তি, ডেবিট পাশে তুমি নগদের ঘরে লিখবে 9,000 টাকা। তো 10% বাট্টায় তুমি 9,000 টাকা পেয়েছো। তার মানে অ্যাকচুয়ালি হামিদের নিকট তোমার পাওনা ছিল কত, হামিদের নিকট পাওনা ছিল 10,000 টাকা। সেই 10,000 টাকার 10% যদি করো তাহলে 1,000 টাকা হবে। তাহলে সেই 1,000 টাকা বাট্টা দেওয়ার পর তুমি পেয়েছো কত, 9,000। তাহলে তোমার বাট্টার পরিমাণ কত ছিল, 1,000। তাহলে তুমি এই 3 তারিখের যে ঘটনাটি, সেটি হামিদের নামে বিবরণের ঘরে হামিদ হিসাব লিখে নগদের ঘরে লিখবে 9,000 এবং বাট্টার ঘরে লিখবে কত, 1,000। 6 তারিখ মাল ক্রয় 7,000 টাকা, 5% কারবারি বাট্টা ও নগদ বাট্টা 10%। তো প্রিয় শিক্ষার্থী, কারবারি বাট্টা কোনটি? আমরা বলেছিলাম আগেও একবার যে ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত যেই বাট্টা, পণ্য ক্রয়ের সময় যদি কোনো ছাড় পাওয়া যায় অথবা পণ্য বিক্রয়ের সময় যদি কোনো ছাড় দেওয়া হয় তাহলে সেটিকে বলা হয় কারবারি বাট্টা। কারবারি বাট্টা কিন্তু আমাদের হিসাবে আসে না, কারণ আমরা পণ্যটা ক্রয় করার সময় যদি কোনো ছাড় পাই তাহলে সেটি বাদ দিয়ে আমার পণ্যের মূল্যটা নির্ধারিত হয়। অর্থাৎ ধরো 100 টাকার পণ্য যদি 10% বাট্টায় আমি ক্রয় করতে পারি তাহলে কিন্তু আমি ওটির জন্য মূল্য 100 টাকা পরিশোধ করছি না, আমি সেই 10 টাকা বাদ দিয়ে 90 টাকা পরিশোধ করছি। তাহলে আমার ক্রয় নামে 90 টাকায় লিখতে হয়, ওই জন্য ওই বাট্টাটি আর হিসাবভুক্ত